অচেনা জায়গায় আমার ঘুম আসে না। আমার কাছে কিন্তু একটা দারুণ জিনিস আছে, খুব ভালো ঘুম হয়। না না, আর লাগবে না, আপনি এসে গেছেন, আর ঘুমের দরকার নেই। আপনার সাথে গল্প করে সময়টা কেটে যাবে। আমি গল্প করতে আসিনি, আমার গল্প করতে ভালো লাগে না। সাহেবের গলাটা এবার কেমন জানি ঠেকল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অসীমবাবু বললেন, কটা বাজে? ঘড়িটা কি বন্ধ হয়ে গেল নাকি? টিকটিক শব্দটাও শুনতে পাচ্ছি না। অসীমবাবুর হঠাৎ খেয়াল হলো, শুধু ঘড়ির টিকটিক নয়, বাইরে ঝিঁঝি পোকার শব্দটাও বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র ঘরে ওর নিজের নিঃশ্বাস নেওয়ার শব্দটাই শোনা যাচ্ছে। হ্যারিকেনের আলোর ছায়া পড়েছে দেওয়ালে। অসীমবাবুর চোখ সেদিকে পড়তেই তিনি শিউরে উঠলেন। একটা ধারালো কিছু ছায়া দেওয়ালে দেখা যাচ্ছে। অসীমবাবু ঢোক গিলে বললেন, আমি একটু বাইরে থেকে। দাঁড়ান, ওয়েট আ while, আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে তো। আপনার হাতে ওটা কি? সাহেব হাতে একটা খুর নিয়ে নিজের গলায় বসিয়ে এমনভাবে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দ শোনা যাচ্ছে এবং অসীমবাবুর সারা গায়ে শিউরে উঠেছে। সকালে অসীমবাবু উঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল অসীমবাবু চৈতন্যের মতো অবস্থায় মুখ উপুর করে পড়ে আছে। তারপর অনেক যত্নে তার জ্ঞান আসে। ওই স্টেশন মাস্টারের কাছে ওই সাহেবের কথা বলেন। স্টেশন মাস্টার বললেন, এই ব্যক্তি ওয়েটিং রুমের পাশে বাথরুমে এক ইঞ্জিনিয়ারিং সাহেব ছোকরা এইভাবেই গলায় খুর বসিয়ে নিজেকে আত্মহত্যা করেছে। ওই তারপর থেকেই এই ব্যাপার। আমরা সকলে বাথরুমটার দিকে তাকালাম। লুপ লাইনে নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে ওই পারে স্টেশন মাস্টারের কোয়ার্টারটা। লেভেল ক্রসিংয়ের ফটোটি দারোয়ানকে ওয়েটিং রুমের বাইরে স্টেশন পাশে একটা ছোট্ট পানের দোকান। দিনের বেলা, এবার এমনকি সন্ধ্যাবেলাও দেখেছি। তারপর থেকেই দোকানির আর পাত্তা নেই। দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো করে জমতে না জমতেই দরজাটা খুলে গেল। একটা ফুলির হাতে কাঁসার থালার ওপর কাঁচের গ্লাসে করে চা নিয়ে ঢুকলো রমেন। ঢুকেই বলল, দেখছেন, ইচ্ছে থাকলেই উপায় হয়। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সাথে আলাপ হয়ে গেল। তার বাড়িও আমাদের পাড়ায়। বেশ ভদ্রলোকের ছেলে, বাঙালি। চা খাবেন তো সৌভাগ্য। নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেনের কথা শেষ না হতেই দরজা খুলে এক ভদ্রলোক ভেতরে ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বলল, এই যে মিত্তিমশাই, আসুন আসুন। আমাদের দিকে চেয়ে বলল, ইনি আমাদের এখানের স্টেশন মাস্টার, আসুন বসুন। ততক্ষণে হরিদাস বাবু
টেবিলের ওপরে সকলের উদ্দেশ্যে অভিবাদন হাত উঁচু করে গোল হয়ে বসে আছে। মৃত্যু মশাইয়ের বয়স ৪৫ বছরের কম নয়। দোহারা গরম আর কানের পাশে বেশ পাক ধরেছে। গোবদারি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কতদিন আছেন মৃত্যু মশাই? আগে আসছে ফেব্রুয়ারিতে ১.৫ বছর হবে। বড় কষ্ট মশাই, আজ তো একেবারেই মেলে না। বাঙালির মুখ মোটেও দেখতে পাওয়া যায় না। তাই আপনারা আজ এসেছেন শুনে খুব আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন, আমি বললাম, তা আর কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর। তা আপনারা কত দূর যাবেন সব? আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি। ওপার থেকে আসছে কি না নদীটা পার করে ভাগলপুরের পথ ধরে গ্র্যান্ড রোডে উঠবো ইচ্ছা আছে। আচ্ছা, ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটার সময় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা, আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানান আবশ্যকীয় তোমাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। আমাদের মধ্যে কারোরই ঘুম পাচ্ছিল না, বিশেষ করে গরম চা খাওয়ার পর। আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। আলাপের শিখাটাকে পুনরায় ধরে রাখার জন্য হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভূত নেই তো? এই প্রশ্নের পরেই স্টেশনের সেই অজ্ঞাত ওয়েটিং রুমের বাথরুমের ঘটনা পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একচোট হাসি হলো। আর কেউ এমন ভাব দেখাচ্ছিল যে স্টেশনের বাথরুমের সম্বন্ধে ভয়ের ধারণা। রমেন বলল, ধর যত সব গাঁজাখড়ি। হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেনি। আমাদের উপহার দেওয়া শিকারের চতুর্থটি ছাই ঝাড়তে ঝাড়তে হাই তুলে খাড়া হয়ে বসলেন। বললেন, আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার একটা নিজের জীবনের ব্যক্তিগতভাবে অভিজ্ঞতার কথা বলছি শুনুন। পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি শুরু করলেন। অনেক দিনের কথা। আমার বয়স তখন খুব বেশি না হলেও 14-15 কম নয়। আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সেই সময় খুলনা বরেনগঞ্জ গ্রামে থাকতেন। আমি ওখানে গিয়েছিলাম কী উপলক্ষে তার ঠিক মনে পড়ছে না। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে। এখানেই অনেক দিন আমরা ছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে সেখানকার একটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা সেবার পুজোর পরেই খুলনা যাই। কয়েক মাস পড়বার পরেই সে ছুটি হল 1 মাসের উপরে। কাকাকে ধরলাম তার সাথে তার কাজের জায়গায় নিয়ে যেতে। কাকা কাজ করতে মরেলগঞ্জে। না করতে পারলেন না, নিয়েও গেলেন। এটা যারা মৌমাছি মধু ভাঙে তাদের লাইসেন্স
নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্স নিয়ে জঙ্গলে গেলেই মোম মধু সংগ্রহ করে কি না পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের আর স্টিম লঞ্চ সুন্দরবনে সব সময় যাওয়া আসা করে। নদী খাল বিলে পাহারা দেয়। কতবার আমি এই সরকারি বোট করে কাকার সাথে সুন্দরবনে ঘুরেছি। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব সৌন্দর্য দেখার জন্য। এই 1 মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক কি আনন্দ বার্তা বয়ে আনতো সে আমি মুখে আপনাদের বোঝাতে পারি না। আর আজ পর্যন্ত কখনোই সে দেশে যায়নি। অনেক দিনের কথা হলেও এখনও মধ্যে মধ্যে সুন্দরবনের বিশেষ কিছু ঘটনা মনে আছে। অপরিসর খালের মাটি, জঙ্গলের ধারে ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছের আর ওই বন্য ওল গাছের সারি, খালের মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এ বয়সে মনটা যেন কেমন করে ওঠে। তা সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ গাঙের মাঝখানে বাঁধা থাকত। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল 4-5 জন। আমি, একজন ওই কানুঙ্গ, একজন গেরানি, সবাই বাঙালি, সব শুধু ওই মোট 7-8 জন লোক ওই লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো, বুঝলেন। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজ্রাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্নাও উঠল। খালের দুধারে নতুন পাতার বনের মাথাটা জ্যোৎস্নায় চিক করছিল। দূর থেকে পেঁচার শব্দ হাওয়ায় ভেসে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোল গাছের আগাগুলো ভাটার পরেই একটু একটু করে জল থেকে জেগে উঠছিল। বাঘের উপদ্রবের ভয় সবসময়। বজ্রাতে 2 জন বন্দুকধারী সিপাহী থাকত। তারা বজ্রার ধারে উনুনে রান্না করত। সেই রাতটায় বড় গরম ছিল। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারিদিকে একটা নীরব ধরনের ভাব। ছইয়ের ভেতরে থাকবার উপায় নেই। বজ্রার ছাদে তক্তার পাটার ওপরে ওরা সব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে, কিন্তু অপরিসর খালের দুধারে ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জোটই ছিল না। ছইয়ের মধ্যে কাকা আর বিনোদবাবু বসে বসে দাবা খেলছিলেন। ছইয়ের ভুলভুলিগুলো সব খোলা। আমি তাদের কাছে বসেই বই পড়ছিলাম। কি হলো বিনোদ? আরে আপনি কি করে বোট সামলাবেন সেইটা ভেবে দেখুন। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহী রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছে। আমি
মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলার আত্মপ্রসাদে তাকিয়ায় ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান জলের দিকে চেয়ে আছে। দীর্ঘ বন আর গাছের ছায়া পড়েছে জলে।